যেই গ্রামটা দেখা যাচ্ছে তার নাম মুরলীনগর। সেই গ্রামের সব লোকেরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। শোনো ভাই শোনো, সব প্রজাদেরকে সূচনা দেওয়া হচ্ছে যে আশেপাশের গ্রামে অনেক চুরি হচ্ছে। তাই গ্রাম প্রধান সকলকে সতর্ক থাকতে বলছেন, সাবধান। এই সব চলছিল। সেই গ্রামে জয়বর্ধন আর মধুমতি নামের এক স্বামী স্ত্রী থাকত। ওদের বিয়ে হয়ে 3 বছর হয়ে গিয়েছে। জয়বর্ধন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত। তার থেকে যা টাকা পেত কোনো কিছু কমতি না করে বাড়ির লোকেদের ভরণ পোষণ করত। তখনই ঘোষণা শুনে ও বাড়ি ফেরে আর ভয় পেতে পেতে বউকে বলে, মধুমতি, তুমি এটা শুনলে? আশেপাশের গ্রামে নাকি অনেক চুরি হচ্ছে এখন। গ্রাম প্রধান সূচনা দিয়েছে যে টাকা আর সোনাগুলো সাবধানে রাখতে। আমি তো শুনেছি তাদেরই ভয় পাওয়ার কথা যাদের কাছে সোনা গয়না আছে। আমার কাছে তো কিছুই সোনা নেই, আমি কেন ভয় পাই? আমি তোমাকে সাবধান থাকতে বলছি, তুমি এইটা নিয়ে ঠাট্টা করছো? তোমার এইসব মজা লাগছে? এতে আবার ব্যঙ্গর কি আছে? আমি তো সত্যিই বলছি। বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, একটা ছোট কানের ফুলও কিনে দাওনি। আমি যে টাকাটা অর্জন করি সেইটা বাবা মা আর তোমাকে খাওয়াতে শেষ হয়ে যাচ্ছে। আমি কি কোনো ফালতু খরচা করছি? সেই সব আমি জানি না, কিন্তু একটা বউ হয়ে একটু সোনা না কিনতে পারার দুঃখ তো আছে না? তোমার আমার প্রতি একটুও ভালোবাসা নেই, তাই সোনা কিনে দাও না। তুমি আমাকে ভালোবাসো না। যদি একটুও থাকতো তাহলে তুমি আমাকে এমন মিথ্যে দোষগুলো দিতে না, আর সেই জায়গাতে খেটে এসে থাকা স্বামীকে একটু খেতে দিতে। নিজেরা দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি করে আর রেগে মেগে দুজনে মুখ ফুলিয়ে বসে। রাত হয়ে গেল। মধুমতি জয়বর্ধনের পছন্দের মাছ বানালো আর খাবার জন্য ডাক দিল, কিন্তু জয়বর্ধন বউয়ের থেকে রেগেছিল। আমার তোমার হাতে বানানো কিছুই চাই না। আমার খিদে নেই, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। আমি ক্ষুধার্তই মারা যাব, তখন তুমি আমার মূল্য জানবে। এইটা বলেও রেগে মেগে ঘরের বাইরে গিয়ে বসে পড়ল। অনেক করে বোঝানোর পরেও ও খাবে না তো খাবে না জেদে বসে থাকলো। এরই মধ্যে জয়বর্ধনের মা ছেলের পছন্দের কলাই ডালের মিষ্টি বানিয়ে আনলো। সেসব দেখে জয়বর্ধনের মুখে জল এসে গেল, কিন্তু ওর নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ল যে ও কিছু খাবে না। তাই কিছু না খেয়েই বসে থাকলো। মা ওকে খাবার জন্যে বোঝাতে থাকলো, তোর আর তোর বউয়ের মধ্যে ঝগড়া হলে কি খাবার খাওয়া বন্ধ করে দিবি? পেট ভরে খেয়ে ভালো করে ঘুমো। স্বামী স্ত্রীর ভেতরে এরকম ছোট মোটো ঝগড়া হওয়া স্বাভাবিক। মা, তুমি কিচ্ছু জানো না। সে আমাকে অক্ষম আর অপদার্থ বলে ঠাট্টা করেছে। এই কথাগুলো শোনার সাথে সাথে মধুমতি ঘরের ভেতর থেকে দৌড়ে বাইরে আসে। আরে বাবারি, এত মিথ্যে কথা বলছো? মা, এই যা কিছু বলছে সব মিথ্যে। আমি আমার স্বামীকে এসব কেন বলতে যাব? দুঃখ করে বলেছিলাম সোনা কেনে না, কিন্তু এইসব কথা যেগুলো বলছে এইগুলো আমি বলিনি। বলনি তো আর কি? তোমার কথা সেই মানেই ছিল যে আমি কোনো কাজের নই। এটা বলে রেগে মেগে নিজের মধ্যে কথা বলতে বলতে ওইখান থেকে চলে যায়। রেগে ও গ্রামের সীমানা পার করে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে অনেক দূর চলে যায়। ততক্ষণে খিদের চোটে পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল, আর হাঁটার শক্তি ছিল না। ওইখানেই একটা গাছের গোড়ায় ক্লান্ত হয়ে পড়ে গেল আর একটু ঘুম এসে গেল। এরই মধ্যে একটা বৃদ্ধা ওখানে চোখ বন্ধ করে, শিকার করো শিকার করো, 8 দিশায় যেখানে আছো এসে এগুলো শিকার করো, এটা বলে মাটিতে একটা মশাল পুঁতে দিল। সেটাকে জ্বালালো। তারপর পেছনে ঘুরে আর না দেখে গ্রামের দিকে চলে গেল। বুড়ির আওয়াজ শুনে জয়বর্ধনের ঘুম ভেঙে গেল। যখন ও চোখ খুলে দেখল, মশালের আলোয় পরিষ্কার করে দেখলো খাবার দাবার অনেকগুলো। সেগুলোর গন্ধে জয়বর্ধনের মুখে জল এসে গেল। এই বুড়িটা কে? এত রাত্রে এত খাবার বানিয়ে দিয়ে সেটাও গাছের তলায় রেখে চলে গেল।
সেইটাও জঙ্গলের এই রাস্তায়, যেখানে কোনো মানুষ নেই। আমার স্ত্রী আবার এইসব বানিয়ে দিয়ে কারোর হাতে পাঠিয়ে দেয়নি তো? তবুও আমি খাবো না। আমার প্রচুর রাগ হয়েছে। এইটা তার বানানো খাবার নয়, যারই বানানো হোক, আমি কিচ্ছু খাবো না। এই কথা ভেবে গাছের গোড়ায় আবার গিয়ে ঘুমিয়ে পড়ল। খাবারগুলোর গন্ধে জয়বর্ধনের মুখে জল এসে যাচ্ছিল। ওর ভয় ছিল যে যদিও ওখানে আরেকটু বসে, নিজের প্রতিজ্ঞা না ভেঙে নেয়। তাই খাবার না খেয়ে ও আরেকটু এগিয়ে গিয়ে বসল। একটা পুরনো মন্দিরের মণ্ডপে গিয়ে শুয়ে পড়ল। আরে বাহ, এই সোনাটা দিয়ে আমি একটা ভালো নাকের নথ পরবো, কানের দুলের হার সব বানাবো। আমার বর কত ভালো, ওর পছন্দের সব কটা খাবার দাবার আমার বানানো উচিত। এটা ভেবে স্বামীর সব কটা পছন্দের খাবার দাবার বানাতে শুরু করলো। শুয়ে থাকা জয়বর্ধনকে ডেকে খাবারের জন্য ডাকলো। জয়বর্ধন খেতে বসলো। বউ যা যা খাবার বানিয়েছিল সব একবারই খেয়ে শেষ করলো। এরম ভাবে খেতে দেখে মধুবতীর চোখ ছানা বড়া হয়ে গেল। ভয়ের চোটেও দৌড়ে গেল আর নিজের শাশুড়িকে ডাকলো। মা, দেখুন, 4 জনের খাবার ও একলাই খেয়ে নিল, আর এখন আবার জিজ্ঞেস করছে খাবার জন্য কিছু আছে। এই কেরম পিশাচদের মতন খিদে। ওর খুব খিদে পেয়েছে হয়তো, তাই খেয়েছে। এর মধ্যে এত চিন্তা করার কি আছে? তুমি ওকে আবার নজর লাগিয়ে দিও না। যাও আবার খাবার বানাও। শাশুড়ির বকা শুনে আবার থেকে খাবার দাবার বানাতে শুরু করলো। রাত্রেবেলা জয়বর্ধন একটা বড় হাঁড়ি ভাত কোনো তরকারি ছাড়াই অনেক স্বাদ করে খেলো। আমার এখনো খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এত জায়গায় কোথায় তোমার পেটে? তুমি কি জানো তুমি কতটা ভাত খেয়েছো? খিদে খিদে, আমাকে কিছু খেতে দাও, খিদে। মধুমতি ভয়ের চোটে চেঁচিয়ে বাড়ির বাইরে আসে। মা, আমি নিশ্চিত ওর উপরে কোনো ভূতের ছায়া পড়েছে। একটা সাধারণ মানুষ হাঁড়ি ভর্তি করে ভাত খেতে পারে না। যখন ওরা ঘরের ভেতরে গিয়ে দেখে, জয়বর্ধন ওখানে ছিল না। ঘরের পেছনে কাঁচকলার গাছ থেকে কাঁচা কলা খেতে দেখা গেল। এই সব দেখে ওরা দুজনে ভয় পেয়ে গেল আর জয়বর্ধনকে ধরার চেষ্টা করলো। কিন্তু ও চিৎকার করে গ্রামের দিকে দৌড়ে চলে যায়। ওর চিৎকার শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। কিছু লোক বেঁচে থাকা খাবার আর সবজি ঘরের চৌখাটে ছেড়ে দিল। জয়বর্ধন ওগুলোও খেয়ে নিল। সকাল হতে হতে ঢাকের মতন পেট নিয়ে ঘরে ফিরল আর নাক ডেকে ঘুমিয়ে পড়ল। মধুবতী গ্রামের মন্দিরের পূজারীকে ডাকলো আর জিজ্ঞাসা করলো ও স্বামীর কি হয়েছে। পূজারী শুয়ে থাকা জয়বর্ধনের নিরীক্ষণ করলো আর যেই ওর মাথায় সিঁদুর লাগালো, জয়বর্ধনের গোটা শরীর ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল। ও উঠে বসে পড়ল আর তুই আমার ঘুম ভাঙালি কেন? অন্ধকার হওয়ার আগে আমি যেটা খেতে চাই সেই সব বানিয়ে রাখবি, না হলে আমি তোদেরকে মেরে খেয়ে ফেলবো, মনে রাখবি। এটা বলে জয়বর্ধন ঘুমিয়ে পড়ল আর নাক ডাকতে শুরু করলো। মা মধুমতি, এটা কোনো পেটু পিশাচ মনে হচ্ছে। এ পরিমাণের বেশি খেতেই থাকবে আর একদিন সেই শরীরকে মেরে ফেলবে যার মধ্যে ভর করেছে। যদি একে না তাড়ানো হলো তাহলে তোমার স্বামীর পেট ফেটে যাবে এর খাবার খাওয়াতে। আপনি কি এই পিশাচকে তাড়াতে পারবেন না স্বামীজি? না মা, আমার মধ্যে এত শক্তি নেই। তুমি এক্ষুনি মহুয়ার জন্য প্রস্থান করো। সেইখানে মন্ত্র কাকির নামে একজন প্রসিদ্ধ তান্ত্রিকা আছেন। ওনাকে গিয়ে তুমি নিজের কষ্টটা বলো, উনি নিশ্চয়ই সাহায্য করবেন তোমাকে। পূজারীর কথা শুনে মধুমতি এক পলকেরও দেরি না করে
পূজারীর দেয়া মন্ত্রিত সুতো দিয়ে স্বামীর হাত পা বেঁধে দিল আর গাড়িতে বসে মহুয়ার জন্য বেরিয়ে পড়ল। ওদের বেরোনো কিছুক্ষণ পরে ওখানে একটা কুকুর নিয়ে আর মুখোশ পরে একটা লোক জয়বর্ধনের বাড়ি এলো। এই ঘরের লোক কোথায় রে? তুমি কে বাবা? কাকে চাই? এই বাড়িতে আমার ছেলে আর আমার স্বামী থাকে, তোমার কাকে চাই? যার নাকটা লম্বা আর রোগা পেটকা, সে কই? ও আমার ছেলে, ওর শরীর ঠিক নেই, তাই ওর চিকিৎসার জন্য ওর বউকে অন্য গ্রামে নিয়ে গেছে। 2-3 দিন পরে এসো। আমার কাছে এত সময় নেই, বলো সে কোন গ্রামে গেছে, আমিও যাব। তুমি কি এক কথায় বুঝতে পারো না? আমি বলছি না ওর শরীর ভালো নেই, 3 দিন পরে এসো। ঠিক আছে, যা আপনি বলছেন। জাঙ্গু, তুমি গন্ধ সুখে ওইখানে চলো যেখানে সে গেছে, আমি পেছনেই আসছি। এইটা বলে কুকুরের গলার চেনটা ও খুলে দেয়। তখনই কুকুরটা জঙ্গলের দিকে দৌড়ে যায়। তার পিছনে চোরটা ঘোড়ার উপরে বসে তাকে পিছু নেয়। জঙ্গলে অপেক্ষা করতে থাকা ওর বাকি চোরেরা ঘোড়ার উপরে বসে ওর পেছন পেছন যায়। ওইদিকে মহুয়ায় পৌঁছে মধুমতি পিশাচগ্রস্ত জয়বর্ধনকে মন্ত্র জানা কাকির সামনে বসিয়ে দেয় আর পুরো কথা জানায়। তখনই ওখানে কুকুরটা আর মুখোশ পরা লোক আর ওদের সাথে আরো 5টা লোক এসে পৌঁছায়। লোকই ওদের বেশ জমিয়ে পিটাই করে, ওদের গাছের সাথে বেঁধে দেয়। তোমরা কে? ওকে এমন মারছো কেন? আমি তোকে কেন বলবো? বলবো না কিছু, ওকে আমাদেরকে দিয়ে দে, আমরা চলে যাব। ওকে ভূতে ভর করেছে, সামান্য হলে নিয়ে যেও, তারপরে নিজেদের ঝগড়া শেষ করো, ততক্ষণ এই গাছে বন্দি থাকো। এটা বলে লোকই বাড়ির ভেতরে গেল আর দেখল মন্ত্রজানা কাকি জয়বর্ধনকে বেতাল আলপনার মধ্যে শুইয়ে দিয়ে তন্ত্র সাধনা করে যাচ্ছে। তুই কে? তুই একে কেন বশে করেছিস? ভদ্রভাবে একে ছেড়ে চলে যা, তাহলে তোর আত্মাকে মাটিতে মিলিয়ে দেব, মনে রাখিস। তার কথা শুনে জয়বর্ধনের ভিতরে যে ভূতটা ছিল ওর মুখের মধ্যে থেকে ধোঁয়ার মতন বাইরে বেরিয়ে আসলো। এ নিজের থেকে ওর মধ্যে আমাকে আমন্ত্রিত করেছে, তাই বুড়ি তুই আমাকে ওর শরীর ভেতর থেকে বাইরে বার করতে পারবি না। ও তাই? এ তোকে ওর ভেতরে কেন ডেকেছে? আমি আমার মতো করে এখানে সেখানে পিণ্ডের ভোজন করে যাচ্ছিলাম। এক রাত একটা ছোট্ট বাচ্চা মেয়ে নজর ভাগানোর একটা লেবুর উপরে পা দেয়। আমি তখন ওই বাচ্চাটাকে বশে করে নিই আর পেট ভরে পিণ্ডের ভোজন করতে শুরু করি। ওই বাচ্চাটাকে আমার থেকে ছাড়ানোর জন্য লোকেরা 6টা রস, 20টা প্রকারের ভোজন, 8খানা কলা পাতার উপরে রেখে ওর নজর ভাগালো। আর কেউ যেন না দেখে ফেলে, অর্ধেক রাতে সীমানার বাইরে ওই নজর তাড়ানোর ভোজন রেখে দিল। ভোজন খাবার জন্য বাচ্চাটাকে ছেড়ে আমি সীমানায় চলে আসলাম। কিন্তু তখনই জয়বর্ধন ওইখানে রাখা ভোজনের সামনে বসেছিল, ওটা খাবার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু জানি না কেন ও না খেয়ে দূরে গিয়ে শুয়ে পড়ল। আরে যে কেউ ওই নজর তাড়ানোর ভোজনের এক ফোঁটাও খাবে, যদি খেয়ে নিত আমি এর ভিতরে ঢুকে আমার খিদে মেটাতাম। যখন এ খেলো না
আমি ভাবলাম যে আমি নিজেই খেয়ে নিই, আর ওর কাছে গেলাম। তখনই ওখানে 6টা চোর এসে পৌঁছালো। ওরা প্রত্যেক মাসে আলাদা আলাদা গ্রামে চুরি করে, আর সব টাকা পয়সা 6টা ভাগ করে নিজেদের পথে বেরিয়ে যায়। সব সময়ের মতন ওই গাছের তলায় আসলো। ওখানে ওরা এই খাবার দাবার দেখলো। ওই সব খাবার দাবার দেখে ক্ষুধার্ত চোরেরা, গুরু, খিদেতে তো পেট কামড়াচ্ছে, আমরা তাড়াতাড়ি এই ভাত আর মাংসটা পেট ভরে খেয়ে নিই। গ্রামের লোকেরা আমাদেরকে খুঁজছে, মনে হয় আমাদের ধরার জন্য এটা কোনো ষড়যন্ত্র। আমার সন্দেহ এই খাবারে আবার বিষ মিশিয়ে দেয়নি তো। আরে বাপরে, সত্যিতে কি করি এখন? খিদে পেয়েছে আর এটা ছাড়তেও ইচ্ছা করছে না। সত্যিতে কি বিষ আছে? যদি তোর মনে হয় এতে বিষ নেই, তাহলে প্রথমটা তুই খা। খেয়ে নে রে, একটা গড়াস খেয়ে নে, তারপরে আমি ভালোভাবে তোদের মধ্যে ঢুকে পড়বো। খেয়ে নে, খা। আমি খুব আশা করে দেখছিলাম হয়তো ওই চোরটা খেয়ে নেবে, কিন্তু তাদের মধ্যে কেউ ওই খাবারটা খাওয়ার সাহস জোটালো না। যে আমাদের জন্য এই বিষাক্ত খাবারের ষড়যন্ত্র করেছে, সে নিশ্চয়ই আশেপাশেই থাকবে। তখনই ওই চোরেরা একটু দূরে মণ্ডপে শুয়ে থাকা জয়বর্ধনকে দেখলো। ওরা সন্দেহ করলো এই বোধহয় খাবারে বিষ মিশিয়েছে, তাই ওকে টেনে পুড়ে নিয়ে আসলো। বল, আমাদেরকে ধরার জন্য তোকে এই বিষাক্ত খাবারের ষড়যন্ত্র কি করতে বলেছে? আরে আমি তো তোদেরকে চিনিও না, তোদেরকে বিষ দিয়ে মারলে আমার কি লাভটা হবে? আমি তো জানি না এই খাবার সেইখানে কে রেখেছে। আচ্ছা, জানি না সত্যিতে কে খাবার রেখেছে। যদি তুমি বলছো যে তুমি সেই খাবার রাখোনি, তাহলে তোমাকে খেয়ে দেখাতে হবে। তুমি কি পাগল? আমি কেন খাবো? আমার রাগ হয়েছে, আমি স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছি, আমি 1-2 দিন কিচ্ছু খাবো না। আমি বললেও খাবে না? যদি আমি স্ত্রীর বলার পরও খাইনি, তোমার বলাতে আমি খাবো কেন? আমি একদম খাবো না। ওর কথা শুনে চোরের খুব রাগ হলো। ও নিজের ছুরি বার করলো, জয়বর্ধনের গলায় রেখে দিল। ভালো করে বলছি, খেয়ে নে, না হলে আমার হাতে মারা যাবি। আরে আরে, এ কি অন্যায়! খেতে চাই না তবুও জোর করে খাওয়াচ্ছ। বেচারা কোনো পথ না পেয়ে ওই নজর ভাগানোর ভোজনের প্রথম গড়াস খেলো। ব্যাস, অজান্তে ও নিজের ভেতরে আমাকে ডেকে নিল। খাবার খাওয়ার পরেও যখন জয়বর্ধনের কিছু হলো না, তখন ওরা বিশ্বাস করলো যে খাবারে বিষ নেই। ওরা জয়বর্ধনকে একদিকে ঠেলে দিল, তারপর সব খাবার দাবার খেতে বসলো। খাবার সময় চুরি করা মালের একটা পুঁটলি ওদের মধ্যে পড়ে গেল। জয়বর্ধন ওটা উঠে চুপ করে নিজের পকেটের মধ্যে পুরে দিল। আমি এই সব দেখছিলাম। যেই মশালটা নিভে গেল, যেটা আমার জন্য জ্বালানো হয়েছিল, আমি জয়বর্ধনের ভেতরে ঢুকে পড়লাম। চোরেরা ওখান থেকে চলে গেল। আর ঘুমন্ত জয়বর্ধন পুরোপুরিভাবে আমার বশে এসে গেল। এই সব হয়েছিল। ও, তাহলে সেই সকালবেলা যে সোনার পুটলিটা আমাকে দিয়েছিল, ওইগুলো চোরেদের মাল? সেই থলিটার জন্য চোরেরা কুকুরকে জয়বর্ধনের কাছে নিয়ে আসে। ভালো হলো সময় মতো আমি পৌঁছে গেছি, না হলে একে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতো। ওই সব তো ঠিক আছে মা, কিন্তু এখন ওর ভূতের থেকে এই ভূতটাকে কি করে বার করা হবে? ওই পেটুক ভূত তো নিজের লুকোনো কথা নিজেই বলে দিয়েছে বৌমা। ভূতের বলার মতো 8টা দিকে পাতা বিছিয়ে নানা রকমের লোভনীয় ভোজন রাখা হলো। তিলের তেলের মশাল জ্বালিয়ে ভূতগ্রস্ত জয়বর্ধনের নজর নামানো হলো, আর সব ভোজন আর মশালটা গ্রামের সীমানার বাইরে গিয়ে রেখে দেওয়া হলো। স্বীকার করো, স্বীকার করো, 8টা দিশায় যেখানেই আছো এসে এটা স্বীকার করো। এবার পেছনে না তাকিয়ে ফেরত এসো। যেই মশালটা নিভে যাবে, ভূত এসে খাবার খাওয়ায় মগ্ন হয়ে যাবে আর তোমার স্বামীকে ভুলে যাবে।
তাড়াতাড়ি নিবে যা মশাল, খিদের চোটে পেটের খারাপ অবস্থা। নাটা ভূত, বেড়াল পেশাচ, তোমরা এখানে পাহারা দাও। আবার যদি কোনো মানুষ এই নজরের খাবারটা খায়, গল্প আবার থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, যেন এটা কেউ এসে খেয়ে নেয়। এই মানুষরা কত লোভী, নজর কাটিয়ে দিয়ে রাখা খাবারটাও ছাড়ে না এরা। আরে শ্মশানে গিয়ে তামার পয়সা খেয়ে নেওয়া ভূত, তুমি আবার মানুষের লোভের কথা বলছো? তোর থেকে বেশি লোভী ভূত আর কি হবে রে নাটা? আমি যদি নাটা, তাহলে তুই উনুনের বেগুন। ভূতে ছেড়ে দেওয়ার সাথে সাথে জয়বর্ধন আবার থেকে ভালো হয়ে গেল। মন্ত্রজানা কাকিকে অনেক ধন্যবাদ করলো আর নিজের বউকে নিয়ে খুশি হয়ে গ্রামে ফিরে চলে গেল। Faster! We're flying! Yeah, keep going!